BRB Cables সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ সেলিম এবং তাপস সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। 15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এদেরকে সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিডিআর হত্যাকাণ্ডে নিহতের স্বজনরা। তারা দাবি করেন গত 15 বছরে তারা বিভিন্ন চাপে মুখ খুলতে পারেননি। এবার সবকিছু বলার সময় এসেছে, অপরাধীদের মুখোশ উন্মোচন করার সময় হয়েছে। এবার জানাবো রাষ্ট্রের সাথে প্রতারণা, শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণা দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। জানাবো বেপরোয়া বিএনপি নেতা কর্মীরা বিব্রত হাইকমান্ড। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিএনপি নেতা কর্মীরা বিক্ষুব্ধ, বেপরোয়া হয়ে উঠেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের নামে জমি, দোকান, মার্কেট দখল, লুটতরাজ, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের উপর হামলা সহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসবের লাগাম টানতে কেন্দ্র থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত 100-এরও বেশি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানিয়ে দেব বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপাকে পড়েছে ভারত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতে শঙ্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম ভারতের সবচেয়ে বড় মিত্র। এখন কি করবে ভারত? চাপে পড়েছে নরেন্দ্র মোদী। জানিয়ে দেব তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দেশত্যাগের পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমাদের দলের কেউ যেন কোনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো দুর্নীতি করতে না পারে, ক্ষমতায় গিয়েও নয়, এখনো নয়, সেটা খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমাদের নিজের যুদ্ধে টেনে আনতে চাইছে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ ইরানের ভয়ে এখন রীতিমতো সিটিয়ে আছে নেতানিয়াহু সরকার। এখন সম্ভাব্য ইরানি হামলা প্রতিহতে পশ্চিমা বন্ধু রাষ্ট্রের কাছে সাহায্য চাইছে তেল আবিব। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, সেলিম ও তাপস সরাসরি জড়িত দাবি নিহতের স্বজনদের। 15 বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, ফজলুল তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবার 50 দিনের মধ্যেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা, 17 জন অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি রেখেছিল। স্থাপনা ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। পরে সরকারের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মাধ্যমে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান ঘটে। 2013 সালের 5ই নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত 152 জনকে মৃত্যুদণ্ড, 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও 25 জন বিদ্রোহে জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিলেন। আদালতে অভিযুক্ত 277 জনকে খালাস দিয়েছিল। 15 বছর আগের এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুল তাপস সহ আরও অনেকেই সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলুল তাপস, শেখ সেলিম সরাসরি জড়িত।
এছাড়াও নেপথ্যে আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে তাদের নামও আসবে। এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সে সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন। রিপোর্টটি প্রকাশ করেছেন, সেটি ৩ দফা সংশোধন করবার পর মিডিয়ায় দেখানো হয়েছিল। তিনি সেই রিপোর্টের কপি প্রকাশে দাবি জানিয়েছেন। এ সময় নিহতের পরিবারেরা ২৫শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। নিহত পরিবারের সদস্যরা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয়। এই হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল। রাষ্ট্রের সাথে প্রতারণা, শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা, ফারুকী আজম। মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। ফারুকী আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা নানাভাবে নানান আঙ্গিকে হয়েছে। যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা থাকবে না, চলে যেতে হবে। রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে। মন্ত্রণালয় তা যাচাই বাছাই করবে। একদিন বললে তো হবে না, এটা প্রক্রিয়াধীন। ব্রিফিং শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পরিদর্শন করেন, কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বেপরোয়া নেতাকর্মীরা বিব্রত বিএনপি। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ, বেপরোয়া হয়ে উঠেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের নামে জমি, দোকান এবং মার্কেট দখল, লুটতরা, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের উপর হামলা সহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসবে লাগাম টানতে কেন্দ্র থেকে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হচ্ছে। এ পর্যন্ত ১০০-র বেশি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসিবের মতো বড় পদধারী নেতারাও রয়েছেন। বিএনপি উল্লেখ করেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ সংহতি পরিপন্থী কার্যকলাপের কারণে তাদের বহিষ্কার করা হয়। রোজই এমন অপ্রীতিকর ঘটনার খবরে অনেকটা বিব্রত, ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড ও নীতি নির্ধারকরা। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সমালোচিত সাদিক এগ্রোর জায়গায় দেখা যায় বিএনপি নামে সাইনবোর্ড। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে দলের শীর্ষ পর্যায় পর্যন্ত খবর পৌঁছে। পরে গত বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক নিজে রাজধানীর মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিং এলাকায় যান। সেখানে খালের জায়গায় গড়ে তোলা রাজনৈতিক কার্যালয়টি দেখে তা ভেঙে ফেলার নির্দেশনা দেন। স্থাপনাটির গায়ে ৭ মসজিদ হাউজিং ইউনিট বিএনপির সাইনবোর্ড ছিল। বোলার চরপেশন উপজেলার চল মাদ্রাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট থেকে আজ পর্যন্ত বসতবাড়ি ভাঙচুর, লুটপাট চলছে। খামারের মাছ লুট হয়, কৃষিকাজে ব্যবহৃত সব সরঞ্জামাদি, মেশিনারিজ, পানি উত্তোলনের মোটর সহ লুট করা হচ্ছে সবকিছুই। এমনকি গত পরশু বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লুটপাট চালানো হয়। লুটপাটকারীরা স্থানীয় যুবদল এবং বিএনপি নেতাকর্মী। এ বিষয়ে যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল সময়ের আলোকে বলেন, যেখানে চাঁদাবাজি ও লুটতরাজের কথা শুনেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো চাঁদাবাজির দখলদারিত্ব চলবে না। খোঁজ নিয়ে দেখা গেছে কিছু জায়গায় পূর্বে রেশারেশি, জমি নিয়ে পারিবারিক ঝামেলায় এসব ঘটনা ঘটেছে। সব আমাদের নেতাকর্মীরা করছে এমনটি নয়। বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপাকে ভারত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগোচ্ছিল, ঠিক তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে ওই আন্দোলন শুরু হয়। তবে ১৬ জুলাই যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা দেশে ৬ জন নিহত হন, তখন এটি সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তারই জেরে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের। শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের শঙ্কা তৈরি করেছিল, কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র। এ বিষয়ে ভারতীয় লেখক এবং সম্পাদক রাহুল ত্রিপাঠী ফ্রান্স 24-কে বলেছেন, ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত, অন্যদিকে বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে, আর এ কারণেই দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে। ফরাসি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় নিজ দেশের গণতন্ত্রকে পশ্চাদপসরণকে উপেক্ষা করেছেন। শেখ হাসিনার পতনের পর ভারতের সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে, সেটিও ভণ্ডামি হিসেবে অভিহিত করেছে France24.com। সংবাদ মাধ্যমটি আরও বলা হয়েছে, শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল। যদিও সরকারি চাকুরি কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের
পথ তৈরি করে দিয়েছিল। কিন্তু গত 7ই জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবার ক্ষমতা দখল করেন, তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় 7ই জানুয়ারি নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসেবেও অভিহিত করে। অন্যদিকে আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন 76 বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায়। বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল ন্যাক্কারজনক। সাধারণ মানুষ এবং বিরোধী দল সেই নির্বাচন বয়কট করলেও মোদী ও শেখ হাসিনা এমনকি বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এ বিষয়ে ভারতীয় লেখক ও সাংবাদিক সলিল ত্রিপাঠী বলেছেন, মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে। ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। ভারত তার সব ডিম একটি ঝুড়িতে রেখেছিল, আর ভূকৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিমান কিছু ছিল না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে, পশ্চিমাদের নিজের যুদ্ধে ডেকে আনতে চাইছে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ ইরানের ভয় এখন রীতিমতো সিটিয়ে আছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এখন সম্ভাব্য ইরানি হামলা প্রতিহতে পশ্চিমা বন্ধু রাষ্ট্রদের প্রতি সাহায্যের আবেদন করেছে তেল আবিব। এরই মধ্যে পশ্চিমা কয়েকটি দেশের কাছে ইসরায়েলের আহ্বান জানিয়েছে, যদি ইরান হামলা চালিয়ে বসে তাহলে যেন এগিয়ে আসে তারা। যে সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, তবে তেহরান একা নয়, বিভিন্ন দেশে থাকা তাদের প্রক্সিরাও এ হামলায় যোগ দিতে পারে। এমন শঙ্কা থেকে এবার ইসরায়েলও জোট গড়তে মনোযোগী হয়েছে। ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত। তবে ইসরায়েল চাইছে আরও 2 পশ্চিমা দেশ তেল আবিবকে বাঁচাতে এগিয়ে আসুক। এই লক্ষ্যে ওই 2 দেশের শীর্ষ কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েল চাইছে তেল আবিবকে বাঁচাতে এগিয়ে আসুক যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা এ জোটে যোগ দিক। শুধু ইসরায়েলকে রক্ষাই করবে না, বরং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে, এমনটাই প্রত্যাশা বেঞ্জামিন নেতানিয়াহুর। নিজেদের ব্রিটিশ এবং ফরাসি সমকক্ষ ডেভিড ল্যামি এবং স্টেফান চোজরনের সঙ্গে সাক্ষাৎ করে এমন আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। ওই বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ অঞ্চলে উত্তেজনা প্রশমন এবং ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিতে তেল আবিব গিয়েছিল ল্যামি এবং সোজেরনে। তখনই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ইরানের সম্ভাব্য হামলার তাদের ভূমিকা কি হবে তা জানাননি ব্রিটিশ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।